অধিবৃত্ত করার আগে তোমাকে একটু বলে দিই, তুমি যদি উপবৃত্ত ঠিকঠাক মতো করে আসো, অধিবৃত্ত তোমার কমপ্লিট হয়ে গেছে অলরেডি। মোটামুটি উপবৃত্ত জানা থাকলে অধিবৃত্তের 90% ম্যাথ সেম। উপবৃত্ততে যতগুলো সূত্র পড়ে আসছো অধিবৃত্ততে ওইগুলাই এক্স্যাক্টলি হবে, আমরা দেখব একটু পরে। তো আসো প্রথমে আগে একটু দেখি যে অধিবৃত্তের চিত্রটা কেমন হয়। অধিবৃত্তের সমীকরণ হয় দুইটা, একটা হচ্ছে এইটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, উপবৃত্ততে আমরা মাঝখানে পড়তাম হচ্ছে প্লাস, অধিবৃত্ততে মাঝখানে মাইনাস হবে, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এইটা ইকুয়াল 1। এইটা একটা হয় সমীকরণ, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। আর একটা সমীকরণ হয় এরকম, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এইটা ইকুয়াল 1। উপবৃত্ততে আমরা যেটা করতাম সেটা হচ্ছে আমরা দেখতাম যে এ বড় নাকি বি বড়, এটা দেখতাম। সমীকরণ একটাই ছিল, দেখতাম এ বড় নাকি বি বড়। অধিবৃত্ততে আমরা এটা দেখব না, অধিবৃত্ততে আমরা দেখব যে এক্স স্কোয়ারের সামনে প্লাস আছে নাকি ওয়াই স্কোয়ারের সামনে প্লাস আছে। এক্স স্কোয়ারের সামনে প্লাস হইলে চিত্র হবে এক্স অক্ষ বরাবর, ওয়াই স্কোয়ারের সামনে প্লাস হলে চিত্র হবে ওয়াই অক্ষ বরাবর। যার সামনে প্লাস সেইটাই মেজর এক্সিস, সেই অক্ষ বরাবর চিত্র হবে। আমরা একটু দেখব তারপরে আঁকাবো। এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, এ স্কোয়ার মনে করো নিয়েছি 5 উপরে এ স্কোয়ার, মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ধরো নিচ্ছি 3 উপরে এ স্কোয়ার, এইটা ইকুয়াল 1। দেখো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। এক্স স্কোয়ারের সামনে প্লাস ছিল, চিত্র হয়েছে আমার এক্স অক্ষ বরাবর। আবার দেখো আমি যদি এরকম নেই, ওয়াই স্কোয়ার বাই ধরো 10 উপরে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 3 উপরে স্কোয়ার, এইটা ইকুয়াল 1। পরের চিত্রটা একটু দেখো, পরেরটা অধিবৃত্তের চিত্র। অধিবৃত্তের চিত্র হয়েছে আমার ওয়াই অক্ষ বরাবর চিত্র হয়েছে, চিত্রটা হয়েছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে এই কথা আগে তুমি ক্লিয়ার হও যে আমার যদি অধিবৃত্তের সমীকরণে চিত্রটা এক্স অক্ষ বরাবর হইতে হয় তাহলে এক্স স্কোয়ারের সামনে আমার প্লাস চিহ্ন থাকবে, আর ওয়াই স্কোয়ারের সামনে প্লাস চিহ্ন থাকলে চিত্রটা হবে ওয়াই অক্ষ বরাবর। আচ্ছা, তা আমরা একটু আঁকায় নিই। এইটা হচ্ছে আমাদের দুইটা অক্ষ, এক্স স্কোয়ারের সামনে প্লাস আছে, তাহলে আমাদের চিত্রটা এক্স অক্ষ বরাবর হবে। এটা হচ্ছে আমাদের চিত্র, এটা হচ্ছে আমাদের চিত্র। এইখানে ওয়াই স্কোয়ারের সামনে প্লাস চিহ্ন আছে সমীকরণে, সমীকরণে ওয়াই স্কোয়ারের সামনে প্লাস চিহ্ন আছে, কার্ভটা ওয়াই অ্যাক্সিস বরাবর যাবে, এদিকে যাবে। এটা হচ্ছে আমাদের অধিবৃত্ত, এরকম কার্ভ হবে। এক্স স্কোয়ারের সামনে প্লাস থাকলে এক্স অক্ষ বরাবর চিত্র, ওয়াই স্কোয়ারের সামনে প্লাস থাকলে ওয়াই অক্ষ বরাবর চিত্র। এবার সেকেন্ড যেটা দেখবা সেটা একটু দেখো এইদিকে। এখানে একটু খেয়াল করে দেখো, এক্স স্কোয়ার বাই ছিল 5 উপরে স্কোয়ার, এক্স স্কোয়ার বাই 5 উপরে স্কোয়ার থাকলে, এক্স স্কোয়ার বাই 5 উপরে স্কোয়ার থাকলে এক্স অক্ষ থেকে কেটে নেই 5 একক। আচ্ছা, ফার্স্টেরটাই দেখাচ্ছি, ফার্স্টেরটাই দেখাই দিচ্ছি। ধরো এরকম আছে, 5 উপরে স্কোয়ার না থেকে ধরো 15 উপরে স্কোয়ার দিলাম। 15 উপরে স্কোয়ার দিলে দেখো এক্স অক্ষ থেকে কেটে নেয় কি পরিমাণ, 15 ঘর কেটে নেয়। এক্স স্কোয়ার বাই যদি এ স্কোয়ার হয়, এক্স অক্ষ থেকে কেটে নেবে কি পরিমাণ, এক্স অক্ষ থেকে কেটে নেবে এ পরিমাণ, এক্স অক্ষ থেকে কেটে নেবে এ পরিমাণ। এক্স স্কোয়ার বাই যেহেতু এ স্কোয়ার, এইদিকে হবে প্লাসে ওইদিকে হবে মাইনাসে, দূরত্বটা বা ডিস্টেন্সটা হবে এ, এইটুকু বোঝা যায়, এটা এ পরিমাণ। আর ওইটা ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার আছে, এটার দিকে একটু দেখো।
ওয়াই স্কোয়ার মাইনাস 3 এর উপরে স্কোয়ার বাই মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই, তুমি জানো এই চিত্রটা কোন দিকে হবে, ওয়াই অক্ষ বরাবর হবে। এবার দেখো ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ছিল, দেখো তো ওয়াই অক্ষ থেকে কয় ঘর কেটে নিছে, ওয়াই অক্ষ থেকে অধিবৃত্তটা কেটে নিছে হলো 3 ঘর। চিত্র যদি ওয়াই এক্সিস বরাবর হয়, ওয়াই স্কোয়ার বাই আমার হয় বি স্কোয়ার নিচে, তাহলে বি স্কোয়ারের মান যদি 3 হয় তাহলে ওয়াই অক্ষ থেকে 3 ঘর কেটে নিছে, তার মানে এইখানে ওয়াই অক্ষ থেকে যে পরিমাণ অংশ কাটে ওয়াই স্কোয়ারের নিচে যেটা থাকে ওটা বি পরিমাণ অংশ কাটে। ঠিক আছে, এইটুকু বুঝলাম। এখন এইখানে প্রবলেম হচ্ছে, এখানে কোশ্চেন হবে এরকম যে ভাইয়া তাহলে এইখানে সমীকরণ যেহেতু এইটা সমীকরণ, ওই এই পার্টটা তুমি পুরোপুরি বাদ দিয়ে দাও, এটা মনে করো আপাতত নাই। সমীকরণ যেহেতু তোমার এইটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এক্স অক্ষ থেকে এ পরিমাণ অংশ কাটলো, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, তাহলে ওয়াই অক্ষ থেকে বি পরিমাণ অংশ তো এখানেও কাটা উচিত, সেই বিটা অ্যাকচুয়ালি কতখানি, বি তো আমার এখানে নাই। উপবৃত্ততে যেটা হইতো, উপবৃত্ততে একটা অক্ষ থেকে বেশি পরিমাণে অংশ কাটতো, একটা অক্ষ থেকে কম পরিমাণে অংশ কাটতো। এই কারণে একটা অক্ষকে আমি বলতাম বৃহৎ অক্ষ, একটা অক্ষকে আমি বলতাম ক্ষুদ্র অক্ষ। দুটা অক্ষ ছিল, বৃহৎ অক্ষ, ক্ষুদ্র অক্ষ। এইখানে কি দুটা অক্ষ থেকে কিছু পরিমাণ অংশ কাটতেছে, দুটা অক্ষ থেকে কিন্তু কিছু পরিমাণ অংশ কাটতেছে না, কাটতেছে একটা অক্ষ থেকে। অধিবৃত্তটা যে কোনো একটা, এখানে এক্স অক্ষ থেকে এ পরিমাণ অংশ কাটছে, এই চিত্রতে যদি আসি ওয়াই অক্ষ থেকে বি পরিমাণ অংশ কাটতেছে। এই চিত্রতে ওয়াই অক্ষ থেকে কাটতেছে না, এই চিত্রতে এক্স অক্ষ থেকে কাটতেছে না। এই কারণে তুমি এখানে কম্পেয়ার করতে পারবে না কোনটা বৃহৎ অক্ষ কোনটা ক্ষুদ্র অক্ষ, বৃহৎ ক্ষুদ্র আমরা বলবো না। এই কারণে দুটা অক্ষের একটাকে আমরা বলবো আর অক্ষ, আর একটাকে আমরা বলবো অনুবন্ধী অক্ষ। একটা হচ্ছে আর অক্ষ, একটা অনুবন্ধী অক্ষ। বলো তো অনুবন্ধী কথাটা কোন চ্যাপ্টারে পড়ে আসছি না? অনুবন্ধী কথাটা কিন্তু জটিল সংখ্যা চ্যাপ্টারে পড়ে আসছো। তার মানে একটা মেজর এক্সিস যেটা দেখা যায় মেজর এক্সিস, আর একটা হচ্ছে অনুবন্ধী বা কাল্পনিক অক্ষ, যে অক্ষ থেকে কাটতেছে না এটাকে আমরা কাল্পনিক অক্ষ বলতেছি। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া ওই অক্ষ থেকে যেহেতু কাটতেছে না, ওইটাকে ওই অক্ষটাকে আমরা অক্ষ বলবোই বা কেন, তাই না? যে পরাবৃত্তের ক্ষেত্রে যেমন আমরা দেখছি, পরাবৃত্তের ক্ষেত্রে তো দুটা অক্ষ হয় না, পরাবৃত্ত এইরকম অক্ষরেখা কোনটা, অক্ষরেখা যে অক্ষের উপরে উপকেন্দ্র থাকবে এটা অক্ষরেখা। দুটা অক্ষের তো দরকার নাই, কিন্তু অধিবৃত্ততে এসে অধিবৃত্ত তো একটা অক্ষ থেকেই কাটতেছে, অধিবৃত্ত তো একটা অক্ষ থেকে কাটতেছে, তাহলে অধিবৃত্তের একটা অক্ষ থাক, দুটা অক্ষ হওয়ার কি দরকার? আচ্ছা, এই প্রশ্নের আগে উত্তর দিই যে দুটা অক্ষ কেন লাগবে এখানে। এইটার উত্তর দিতে হলে তোমাকে একটু অক্ষরেখার সংজ্ঞাটা জানতে হবে, অক্ষরেখা কাকে বলে এটা জানতে হবে। অক্ষরেখা হচ্ছে এমন একটা সরল রেখা, যে সরল রেখাটা কোনো একটা কার্ভকে প্রতিসমভাবে বিভক্ত করে। প্রতিসমভাবে বিভক্ত করার মিনিং হচ্ছে সমান, এক্স্যাক্টলি সমান দুই ভাগে ভাগ করে। এমন একটা রেখা যেটাকে মাঝ বরাবর মাঝে যদি তুমি দিয়ে দাও, তাহলে উপরেরটার মিরর যদি নিচে দেখা যায় সেটাই অক্ষরেখা। খেয়াল করো, একটু খেয়াল করো, পরাবৃত্তের কথা আমি তোমাকে বলি। পরাবৃত্ততে অক্ষরেখা কোনটা, কয়টা হয় সেটা একটু দেখা যাক। মনে করো আমার কাছে এইখানে একটা পরাবৃত্ত আছে, পরাবৃত্ত আছে, ঠিক আছে? এবার একটু খেয়াল করো, পরাবৃত্তকে যদি আমি এইভাবে ভাগ করি, পরাবৃত্তকে আমি যদি এইভাবে ভাগ করি, তুমি একটু খেয়াল করো তো যে মাঝের যে রেখাটা ওইটাকে উপরেরটার মিরর নিচে দেখাচ্ছে কিনা, উপরেরটার প্রতিসম আকৃতি নিচে কিনা। তাহলে এই মাঝের রেখাটা, যে রেখাটা এরকম প্রতিসম আকারে বিভক্ত করে দিচ্ছে কোনো একটা কার্ভকে, ওইটাকে আমরা বলতেছি অক্ষরেখা। এখানে তুমি এবার আমাকে বলো তো, আমি যদি পরাবৃত্তের ক্ষেত্রে এখানে একটা রেখা টানলাম, আমি
এখানে একটা রেখা টানলাম, এই রেখা কি কার্ভটাকে কোনোভাবে দুটা পার্টে আলাদা আলাদা সমান পার্টে ভাগ করতেছে না কিন্তু, তাহলে এটা অক্ষরেখা হবে না। পরাবৃত্তের অক্ষরেখা একটাই, কারণ একটা কার্ভই হয় যেটা সমান দুটা পার্টে ভাগ করে, এদিকে বাকি অসীম পর্যন্ত বিস্তৃত হবে, এটা পরাবৃত্ত। এবার আসো উপবৃত্তের কথা একটু বলো। উপবৃত্ততে উপবৃত্তের চিত্র ছিল এরকম, উপবৃত্তের চিত্র ছিল এরকম। এবার খেয়াল করো তো, উপবৃত্তের চিত্র এরকম হইলে এই যে উপরের পার্ট এইটাকে মাঝখানের রেখাটা, মাঝের রেখাটা উপবৃত্তকে উপরে অর্ধেক নিচে অর্ধেক প্রতিসম আকারে ছেদ করছে না, তাহলে মাঝের রেখাটা হচ্ছে অক্ষরেখা। আবার খেয়াল করো, আমি যদি ব্যাপারটাকে এইভাবে অবজার্ভ করি, তাও কিন্তু আমি দেখতে পারবো যে দেখো যে এই পাশে একটা পার্ট এবং তার মিরর হচ্ছে এই পাশে আর একটা পার্ট, তার মানে এই রেখাটাও দুইটা প্রতিসম আকৃতিতে বিভক্ত করতেছে। এই কারণে উপবৃত্ততে অক্ষরেখা হচ্ছে দুটা রেখায় অর্ধেক অর্ধেক করে ভাগ করতে পারে। এইটার কথা যদি চিন্তা করো উপরে অর্ধেক নিচে অর্ধেক, আর এই রেখার কথা যদি চিন্তা করো বামে অর্ধেক ডানে অর্ধেক, এই কারণে উপবৃত্ততে অক্ষরেখা দুটাই। এবার আসো আমরা যেটা পড়তেছি সেখানে আসি। অধিবৃত্ত তো এরকম, তাই না? অধিবৃত্ত যে কোনো একটা না, অধিবৃত্ত তো এরকম। এখন একটু খেয়াল করো, আমি যদি জাস্ট এক্স অক্ষের কথা চিন্তা করি, এক্স অক্ষটা সমান দুটা পার্টে ভাগ করতেছে কিনা একটু দেখো। এই যে এইটা হচ্ছে উপরের পার্ট, এই সিমিলার এটা নিচের পার্ট কি এটা না, দেখো তো উপরে এই অর্ধেক নিচে এই অর্ধেক সমান দুটা পার্টে ভাগ করতেছে। বা তুমি এইভাবে চিন্তা করো, এটা আমি মেশাই দিচ্ছি, দেখো তো খেয়াল করো, নিচের এই পার্টের মিরর কি আমি বলতে পারবো না উপরের পার্টটা? নিচের পার্টটা কিন্তু মিরর উপরের পার্টটা, তার মানে এই রেখাটা উপরে অর্ধেক ভাগ করে দিচ্ছে, নিচে অর্ধেক ভাগ করে দিচ্ছে, এই কারণে এটা হলো অক্ষরেখা। আবার খেয়াল করো, আমি যদি মাঝখান দিয়ে একটা রেখা টানি, সেটাও মাঝখানের রেখাটাও কিন্তু এইদিকে একটা কার্ভ, এইদিকে একটা কার্ভ, এইদিকে একটা ওইদিকে একটা, ডানে এবং বামে দুটো আলাদা পার্টে ভাগ করে দিচ্ছে, তার মানে এটাকেও আমার অক্ষরেখা বলতে হবে। যেহেতু অক্ষরেখা বলতে হবে, আমার ওই অক্ষ থেকে অধিবৃত্তটা কিছু না কিছু পরিমাণ অংশ কাটবে, এটা আমরা চিন্তা করে নিচ্ছি। এটা কাল্পনিক, এই কারণে এটাকে বলা হয় তোমার অনুবন্ধী অক্ষ। ধরো এটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1 সমীকরণটা দেওয়া আছে। আমরা দেখলাম একটু শুনবা ভালো করে এইটুকু এক্সট্রা কথা এখানে। আমরা এইটা দেখছি গ্রাফ পেপারে যে এখান থেকে এ পরিমাণ অংশ কেটে নেয়, এক্স অক্ষ থেকে যে পরিমাণ অংশ কেটে নেয় সেটা হচ্ছে এ। তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার আছে, এক্স অক্ষ থেকে এ পরিমাণ অংশ কেটে নিচ্ছে। ওয়াই স্কোয়ার বাই আছে বি স্কোয়ার, তার মানে ওয়াই অক্ষ থেকে বি পরিমাণ অংশ কেটে নিবে। এখন কথা হচ্ছে এই বিটা কতখানি হবে, বি এর পরিমাণটা ওয়াই অক্ষ বরাবর কতখানি হবে, এটা বোঝার জন্য একটা ওয়ে আছে। ওয়ে হচ্ছে একটা রেখা আছে যে রেখার নাম অসীম তট, এটা আঁকাইতে হয়। একটু মনোযোগ দিয়ে শোনো এইটুকু। বি এর পরিমাণটা কতখানি হবে এটা ফাইন্ড আউট করার জন্য মূল বিন্দুগামী দুটা সরল রেখা আঁকা হয়। এবং ধরে নেওয়া হয় এই দুটা রেখা অধিবৃত্তকে অসীমে গিয়ে ছেদ করবে। বি এর পরিমাণ কতখানি হবে এটা বোঝার জন্য আমরা মূল বিন্দুগামী দুটা সরল রেখা আঁকাচ্ছি। দেখো
মূল বিন্দুগামী এটা একটা সরল রেখা, মূল বিন্দুগামী এটা একটা সরল রেখা। মূল বিন্দুগামী দুটো সরল রেখা আঁকা হয় এবং ধরে নেওয়া হয় এই দুটো সরল রেখা অধিবৃত্তকে অসীমে গিয়ে ছেদ করবে, অসীমে গিয়ে ছেদ করবে। এই কারণে এই দুটো সরল রেখার নাম দেওয়া হয় অসীম তট। যেহেতু অধিবৃত্তকে অসীমে গিয়ে ছেদ করবে, এই দুটো সরল রেখার নাম দেওয়া হয় অসীম তট। এটার সমীকরণ আমরা পরে বের করব, অসীম তট এটাকে বলা হচ্ছে। আচ্ছা, কিসের জন্য নিলাম এটা? আমি বি এর পরিমাণটা কত এটা ফাইন্ড আউট করব। বি এর পরিমাণ কত, বি কতখানি, ওয়াই অক্ষ থেকে কতখানি কেটে নিচ্ছে। কেটে নেওয়ার জন্য কি করলাম, মূল বিন্দুগামী দুটো সরল রেখা আঁকছি। এরপরে করা হয় কি, এরপরে করা হয় কি, এই যে এই বিন্দুতে আর এই বিন্দুতে, এই দুটোকে আমরা শীর্ষবিন্দু বলি অ্যাকচুয়ালি, এই বিন্দুতে শীর্ষবিন্দুতে ওয়াই অক্ষের সমান্তরালে সরল রেখা আঁকবো আমরা। ওয়াই অক্ষের সমান্তরালে সরল রেখা আঁকবো শীর্ষবিন্দুতে দুটা, শীর্ষবিন্দুতে ওয়াই অক্ষের সমান্তরালে সরল রেখা আঁকবো, শীর্ষবিন্দুতে ওয়াই অক্ষের সমান্তরালে সরল রেখা আঁকবো। সরলরেখাটার সমীকরণ একটু বলে দিই তোমাদেরকে। দেখো, ওয়াই অক্ষের সমান্তরাল যেহেতু সরলরেখার সমীকরণে আসবে এক্স ইকুয়াল, যেহেতু ওয়াই অক্ষের সমান্তরালে আসবে এক্স ইকুয়াল কতখানি, এক্স ইকুয়াল এ। এটাও ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরালে এক্স ইকুয়াল আসবে, এক্স ইকুয়াল ওইদিকে যদি প্লাস এ হয় এদিকে কত, এদিকে হলো মাইনাস এ। এই দুটা সরলরেখা আঁকা হয়। এখন খেয়াল করো তো, এই দুটা সরলরেখা অধিবৃত্ত এই অসীম তটকে কোনো একটা বিন্দুতে ছেদ করে কিনা, অসীম তটকে ছেদ করে কিনা, এই যে অধিবৃত্তের অসীম তটকে কোনো বিন্দুতে ছেদ করে কিনা। এবার এই বিন্দু সোজা তুমি যদি এই বিন্দু থেকে, এই বিন্দু যে বিন্দুতে ছেদ করলো, এই বিন্দু থেকে ওয়াই অক্ষের উপরে যদি আমরা লম্ব আঁকি তাহলে বি এর পরিমাণটা বোঝা যাবে। এই বিন্দু থেকে ওয়াই অক্ষের উপরে আমরা লম্ব আঁকতেছি, দেখো আমি একবারে আঁকায় দিচ্ছি চারটা, এরকম। ওই বিন্দু থেকে আমরা ওয়াই অক্ষের উপরে এই যে আঁকলাম, এই যে এই কাহিনী। এখন তুমি দেখো যে ওয়াই অক্ষ থেকে, এই কেন্দ্র থেকে, এই সেন্টারটা থেকে, এই পয়েন্ট থেকে এই যে এই পয়েন্টটা পর্যন্ত যতখানি যে লম্বটা আঁকলা, ওই লম্ব পর্যন্ত যতখানি, এটা হলো প্লাস বি, আর নিচের দিকে যে অংশটা পাচ্ছ এটা হচ্ছে মাইনাস বি। আমি পুরোটা আরেকবার রিপিট করি একটু। পুরোটা বলছি আমি এরকম যে অধিবৃত্তের ক্ষেত্রে, অধিবৃত্ত চিত্র যদি আমরা দেখি, অধিবৃত্ত শুধুমাত্র একটা অক্ষ থেকে অংশ কাটে, যেটাকে আমরা বলবো আর অক্ষ। আর একটা অক্ষ থেকে অংশ কাটে না, ওয়াই অক্ষ থেকে অংশ কাটে না, কিন্তু ওইটাও অক্ষরেখা। তার মানে ওইটা থেকেও কিছু পরিমাণ অংশ কেটে নেওয়া উচিত। বা আমি যে সমীকরণটা তোমাকে বললাম, এটা সমীকরণ দেখে ক্লিয়ারলি বোঝা যায় ওয়াই অক্ষ থেকে যে পরিমাণ অংশ কাটবে এটা হলো বি। এখন বি এর পরিমাণটা কতখানি হবে, বি এর পরিমাণটা কতখানি হবে, বি এর পরিমাণটা কতখানি হবে এটা বোঝার জন্য আমরা মূল বিন্দুগামী দুটা সরল রেখা আঁকছি। এবং সরল রেখা দুটো এমনভাবে আঁকা হয়, সরল রেখা দুটো এমনভাবে আঁকা হয় যেন সরল রেখা দুটা অধিবৃত্তকে অসীমে গিয়ে ছেদ করে। দুটা সরল রেখা আঁকা হয় মূল বিন্দুগামী, যে দুটা সরল রেখা অধিবৃত্তকে অসীমে গিয়ে ছেদ করে। এই কারণে রেখা দুটার নাম হলো অসীম তট। প্রথমে মূল বিন্দুগামী দুটা সরল রেখা আছে, তারপরে এদের শীর্ষবিন্দু যেটা, এই শীর্ষবিন্দুতে আমি ওয়াই অক্ষের সমান্তরালে দুটা রেখা আঁকছি। তাহলে ওয়াই অক্ষের সমান্তরালে দুটা রেখা আঁকলেও অসীম তটকে কোনো না কোনো পয়েন্টে ছেদ করবে। ওই পয়েন্ট থেকে ওয়াই অক্ষ বরাবর যতখানি ডিস্টেন্স, এই যে এতখানি, এই এটাই বি অ্যাকচুয়ালি, এত কাহিনী না করে এটাই বি। এই যে এই পরিমাণটা এটাই বি, বি পরিমাণটা এতখানি। অধিবৃত্তকে যে পয়েন্টে ছেদ করলো তাহলে শীর্ষবিন্দু থেকে ওই পয়েন্ট পর্যন্ত যে মান, এটাই হলো বি। এবার আসো একটু ব্যাখ্যা করি কোনটা কি জিনিস। আমার প্রথম সমীকরণ হচ্ছে এটা, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। এটা হচ্ছে আমার অধিবৃত্তের প্রথম সমীকরণ। আপাতত যা বলছি ভুলে যাও, আবার প্রথম থেকে শোনো। এটা হলো অধিবৃত্তের সমীকরণ। এক্স স্কোয়ারের সামনে যেহেতু প্লাস আছে, অধিবৃত্তটা এক্স অক্ষ বরাবর হবে।
দুই অক্ষের ছেদবিন্দু যেটা, এটাকে আমরা বলি কেন্দ্র। তুমি জাস্ট নর্মালি এটা একটা পরাবৃত্তের মতো চিন্তা করো। তো পরাবৃত্তের মতো চিন্তা করলে এই পয়েন্টটাকে আমরা কি বলবো? পরাবৃত্তের এটা কি ছিল? শীর্ষবিন্দু কি না? শীর্ষবিন্দুর সামনে যে বিন্দুটা, এটাকে আমরা বলি উপকেন্দ্র। আর শীর্ষবিন্দুর পিছনে যে রেখাটা, এটাকে আমরা বলি দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা। সেম ভাবে এখানেও কেন্দ্র, এটা হচ্ছে শীর্ষ, শীর্ষবিন্দুর সামনে উপকেন্দ্র, এবং শীর্ষবিন্দুর পিছনে যে রেখা, এটাকে আমরা বলবো দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা। এটা হলো উপকেন্দ্র, লিখে দিচ্ছি আমি। উপকেন্দ্র, এটা হচ্ছে আমার শীর্ষ, এটা হচ্ছে দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা, আর এটা হলো সেন্টার, কেন্দ্র। অধিবৃত্তের ক্ষেত্রে কিন্তু উৎকেন্দ্রিকতার মান 1-এর থেকে বড়, আগে মনে করাই দিলাম। পরাবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান এক্স্যাক্টলি 1, বৃত্তে 0, বৃত্তের উৎকেন্দ্রিকতা 0, পরাবৃত্ত 1, উপবৃত্তে 1-এর থেকে ছোট, অধিবৃত্তে 1-এর থেকে বড়। আর হচ্ছে চিত্রটা যদি এইদিকে হয়, চিত্র যদি এইদিকে হয়, এটাকে বলবো আমরা কেন্দ্র, এটা শীর্ষ, শীর্ষের সামনে যে বিন্দুটা থাকে এটা উপকেন্দ্র, শীর্ষের পিছনে যে রেখাটা থাকে এটাকে বলবো আমরা নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা। সেম ভাবে এটা কেন্দ্র, এটা শীর্ষ, শীর্ষের সামনে যে বিন্দুটা থাকে এটা হলো উপকেন্দ্র, আর শীর্ষের পিছনে যে রেখাটা থাকে এটাকে বলবো আমরা নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা। উপবৃত্ততে যেমন তিনটা দূরত্ব পড়লেই তোমার সবকিছু হয়ে যেত। যেমন কেন্দ্র থেকে শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্বটাকে আমরা বলতাম এ, উপকেন্দ্র পর্যন্ত বলতাম এ ই, দ্বিকাক্ষ পর্যন্ত দূরত্ব বলতাম এ বাই ই। এখানেও তিনটা দূরত্ব জানা থাকলে তোমার পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। তিনটা দূরত্ব কি কি আমি একটু তোমাকে বলে দিই। তিনটা দূরত্ব কি কি? প্রথমে তোমাকে আমি এটা দেখাই দিছি যে আমরা কেন্দ্র থেকে যদি শীর্ষবিন্দু পর্যন্ত যাই, এটা আমি গ্রাফে দেখাইছি তোমাকে, এইটুকু দূরত্ব হবে এ, কেন্দ্র থেকে শীর্ষ পর্যন্ত দূরত্ব এ। উপবৃত্ততে কত ছিল শীর্ষ পর্যন্ত দূরত্ব? উপবৃত্ততেও কিন্তু এই ছিল। আচ্ছা বলো তো, উপবৃত্ততে উপকেন্দ্র পর্যন্ত দূরত্ব কত ছিল? উপকেন্দ্র পর্যন্ত দূরত্ব ছিল কিন্তু উপবৃত্ততে উপকেন্দ্র পর্যন্ত দূরত্ব ছিল এ ই, এইখানেও এ ই। উপবৃত্ততে দ্বিকাক্ষ পর্যন্ত দূরত্ব কতখানি ছিল? দ্বিকাক্ষ পর্যন্ত দূরত্ব ছিল এ বাই, এখানেও এ বাই ই। সব সেম, শুধুমাত্র সমীকরণ আর উৎকেন্দ্রিকতা, এই দুটা জিনিস বাদ দিয়ে সব কিছু সেম। শীর্ষ পর্যন্ত এ, উপকেন্দ্র পর্যন্ত এ ই, দ্বিকাক্ষ পর্যন্ত এ বাই ই। সেম ভাবে এখানেও কেন্দ্র থেকে শীর্ষ পর্যন্ত যে দূরত্ব এটা হচ্ছে আমার বি, কেন্দ্র থেকে উপকেন্দ্র পর্যন্ত যে দূরত্ব এটা হচ্ছে আমার বিই, আর কেন্দ্র থেকে দ্বিকাক্ষ পর্যন্ত যে দূরত্ব এটা হচ্ছে আমার বি বাই ই। এবার আসো কেন এরকম হইলো সেটা একটু দেখা যাক। কেন এরকম হইলো, সেম হইলো কেন একটু দেখা যাক। আমরা একটা দেখি, এটার জন্য দেখি। এটার জন্য আমি কি বলছি, আমি তোমাকে এটা বলতে চাচ্ছি এইটুকু এ, উপকেন্দ্র পর্যন্ত এ ই, দ্বিকাক্ষ পর্যন্ত এ বাই। এটার প্রমাণ অ্যাকচুয়ালি কিভাবে আসে সেটা একটু বুঝাই দিই। দেখো, আমি এটা অলরেডি তোমাকে দেখাইছি, এটা গ্রাফে দেখাইছি, এখান থেকে এই পর্যন্ত এ হয়। এটার তো প্রমাণ নাই, এটা তোমাকে আমি অলরেডি চিত্রে দেখাইছি, এটা এ হয়। আচ্ছা, এটা হচ্ছে আমার কেন্দ্র। আমি সব কিছুর দূরত্ব কেন্দ্র থেকে বের করতে চাই। এইটা হচ্ছে আমার ধরো উপকেন্দ্র, নাম দিচ্ছি এস। উপকেন্দ্র এস, এই পাশে আর একটা উপকেন্দ্র আছে, সেটা হলো এস ড্যাশ, এরকম আছে।
এইটা ধরো আমার জেড নাম দিচ্ছি, এইটা সেন্টার আমি নাম দিচ্ছি সি। আমি তোমাকে দুটা জিনিস দেখাইতে চাই, একটা হলো সেন্টার থেকে এস পর্যন্ত উপকেন্দ্র পর্যন্ত দূরত্বের মান হলো এই, এটা প্রমাণ করে দিতে চাই। আর সেন্টার থেকে জেড পর্যন্ত দ্বিকাক্ষ পর্যন্ত দূরত্বের মান হলো এ ডিভাইডেড ই, এটা প্রমাণ করে দিতে চাই। আসলে কিভাবে প্রমাণ করবো একটু বলি তোমাকে। আমরা কিন্তু কোনিক্সের সংজ্ঞা থেকে জানি যে কোনো কোনিক্সের ক্ষেত্রে এসপি ইকুয়াল ইপিএম এটা প্রযোজ্য হয়, এসপি ইকুয়াল ইপিএম প্রযোজ্য হয় কিন্তু। তাহলে এসপি পি কি জিনিস আমাকে বলো তো? এস তো উপকেন্দ্র, পি কি জিনিস? পি হচ্ছে একটা চলমান বিন্দু না, একটা চলমান বিন্দু, এর উপরে যে কোনো জায়গায় থাকতে পারে। এসপি এর উপরে যে কোনো জায়গায় থাকতে, আচ্ছা আমি কি এই জায়গায় বিন্দুটা নিলে কি আমার ভুল হবে? কার্ভের উপরেই আসে না এসপি, পি হচ্ছে আমার এখানে আছে। এসপি ইজ ইকুয়াল ই পিএম। পিএমটা কি জিনিস বলো তো? পিএমটা কি? এই পি বিন্দু থেকে দ্বিকাক্ষ পর্যন্ত দূরত্ব না, এটা ধরো এম। এসপি সমান ইপিএম, এসপি সমান ইপিএম, ঠিক আছে কিনা? আমি কোনিক্সের সংজ্ঞা অনুযায়ী এটা লিখতে পারি। এটা হলো 1 নাম্বার, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার আমি একটু চাই এসপি হোক আর পিএম হোক, যেই হোক না কেন, আমি একটু চাই সবকিছু সেন্টার থেকে বের করতে, সি থেকে বের করতে চাই। তাহলে আমাকে একটু বলবা যে এসপি কে আমি সেন্টার থেকে কিভাবে আলাদা করতে পারি? আমি কার কার মান বের করবো সেটা আগে একটু বলো তো। আমি তোমাকে দেখাই দিতে চাইছি সিএস এর মান কত। সিএস মানে কি? উপকেন্দ্র পর্যন্ত দূরত্ব কত, এটা কত। আর আমি তোমাকে দেখাই দিতে চাই সিএম এর মান কত, অ্যাকচুয়ালি এইটার মান কত। এই দুটো আমি তোমাকে দেখাই দিতে চাইছি। আচ্ছা, এবার তুমি আমাকে বলো, আমি এসপি লিখছি, এসপি তো এতখানি, এসপি তো এতখানি, এতখানিকে আমি কোনটা মাইনাস কোনটা করে লিখতে পারি দেখো তো। আমি সিএস মাইনাস সিপি লিখতে পারি। এতখানি আমি বের করতে চাই, এতখানি হলো সিএস, আর সিপি মানে কি? এ না, সিএস মাইনাস এ লিখতে পারি। কিন্তু এসপির পরিবর্তে আমি লিখতে পারি, এসপির পরিবর্তে আমি লিখতে পারি সিএস মাইনাস এ, ই ইকুয়াল পিএমটাও আমি সেন্টারের সাপেক্ষে বের করতে চাই, সেন্টার পিএমটাও, এটা পিএম, পিএম। তাহলে পুরাটা দেখো এ থেকে বাদ দেওয়া লাগবে আমার সিএম, এ থেকে বাদ দেওয়া লাগবে আমার সিএম। তাহলে সিএস মাইনাস এ, এই মাইনাস ইসিএম, এইখানে অ্যাকচুয়ালি 1 নাম্বার ইকুয়েশন দিই, এটা হলো 1 নাম্বার ইকুয়েশন। আবার দেখো এসপি সমান আমরা আবার লিখতে পারি, এসপি সমান আমি আবার লিখতে পারি ইপিএম। এটা এবার খেয়াল করো, আমি তো আগের বিন্দুটা এই কার্ভের উপর নিয়েছি, তাই না? এই কার্ভের উপর নিয়েছি, এবার একটু এই কার্ভের উপর নিতে চাই এসপি। এসপি মানে এবার আমি তোমাকে বলতে চাচ্ছি এখান থেকে এই পর্যন্ত এসপি, এটা একটা তো পি দিছো, এটাকে আর পি না দিই, এটাকে আমি ধরো পি ড্যাশ দিচ্ছি, এসপি ড্যাশ ইকুয়াল ই। তাহলে পি ড্যাশ, পি ড্যাশ, শোনো উপকেন্দ্র ইউজ করতেছো কোনটা? এটা না, উপকেন্দ্র তো এটা ইউজ করতেছো। বিন্দু যেখানেই যাক না কেন, উপকেন্দ্র তুমি যদি এটা ইউজ করো তাহলে দ্বিকাক্ষ তোমার এটাই ইউজ করতে হবে, অনুরূপ দ্বিকাক্ষ বলা হয় এটাকে। এই উপকেন্দ্র ইউজ করলে এই দ্বিকাক্ষ ইউজ করতে হবে, এই পাশের উপকেন্দ্র যদি আমি নিতাম এই দ্বিকাক্ষ আমি ইউজ করতাম। কার্ভের জায়গায় যেখানেই হোক, পুরাটা মিলে অধিবৃত্ত, অধিবৃত্ত দুটা কার্ভ মিলায় আই, তো উপকেন্দ্র যে পাশেরটা ইউজ করবা দ্বিকাক্ষ তোমার ওইটা ইউজ করতে হবে। তাহলে এস পি ড্যাশ, উপকেন্দ্র আমি এটা ইউজ করতেছি, এস পি ড্যাশ, পি ড্যাশ এম, এই যে এতখানি। এবার আসো আবার মানটা একটু বের করি, এস পি ড্যাশ, এস পি ড্যাশের দূরত্ব হচ্ছে এতখানি। তাহলে এতখানি তো সিএস না,
এতখানি তো সিএস, এতখানি কি এ পরিমাণ দূরত্ব না, এতখানি এ আর এতখানি সিএস, তাহলে তো এস পি ড্যাশ পেয়ে যাচ্ছে আমি। তাহলে সিএস প্লাস এ, সিএস প্লাস এ ইকুয়াল ই পি ড্যাশ এম। পি ড্যাশ এম মানে আমাকে এই যে এতখানি বের করতে হবে, পি ড্যাশ এম মানে এতখানি বের করতে হবে, এতখানি পি ড্যাশ এম। তাহলে এতখানি তো এ, এতখানি সিএম, এ প্লাস সিএম, তাহলে সিএস প্লাস এ সমান এ ই ই সিএম। তোমাকে বলছিলাম আমি কার কার মান বের করে দিব, তোমাকে মান বের করে দিব সিএস এর মান। এটা আগে করি, সিএস এর মান, এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন। দেখো তো দুটো ইকুয়েশন যদি আমি যোগ করি, এ আর এ কেটে গিয়ে সিএস এর মান বের হবে কিনা। তাহলে আমরা এখন 1 আর 2 যোগ করব, 1 আর 2 যোগ করব, একবারে করলাম। 1 আর 2 যোগ করলে 2CS হবে ইকুয়াল ইসিএম আর ইসিএম কেটে যাবে, 2AE হবে। তাহলে সিএস এর মান দেখো আসে তোমার এই। আমি তোমাকে কি বলছিলাম, আমি তোমাকে বলছিলাম যে কেন্দ্র থেকে উপকেন্দ্র পর্যন্ত দূরত্ব সিএস এর পরিমাণটা কত, এর পরিমাণটা দেখো সিএস এর পরিমাণটা কতখানি, এই। এবার আমি তোমাকে এটা বের করে দিতে চাই, কেন্দ্র থেকে দ্বিকাক্ষ পর্যন্ত দূরত্ব কতখানি, সিএম এর মানটা বের করে দিতে চাই। দুটো ইকুয়েশন জাস্ট বিয়োগ করলেই হয়ে যাবে। 2 বিয়োগ 1, 2 এ আছে সিএস প্লাস এ ইকুয়াল এই প্লাস ইসিএম, এটা আছে। একে আছে সিএস মাইনাস এ ইকুয়াল এই মাইনাস ইসিএম। দুটো যদি বিয়োগ করি, সিএস সিএস কেটে যাবে, এখানে থাকে 2a, এই কেটে যাবে 2ECM, 2 আর 2 কেটে যাবে। বলো তো সিএম এর মান কি আসে, সিএম এর মান আসে a বাই ই, সিএম এর মান আসে a বাই ই, এতখানি আসে a বাই ই। এটা তো এক্স্যাক্টলি উপবৃত্ততে যা যা ছিল এখানেও তাই তাই। শীর্ষ পর্যন্ত এ, উপকেন্দ্র পর্যন্ত এই, দ্বিকাক্ষ পর্যন্ত a বাই ই। এই বিন্দুটাকে কি বলো তুমি, এই বিন্দুটা হলো কেন্দ্র। কেন্দ্র থেকে শীর্ষ পর্যন্ত দূরত্ব কি ছিল, এ। কেন্দ্র থেকে উপকেন্দ্র পর্যন্ত কি ছিল, এই। কেন্দ্র থেকে দ্বিকাক্ষ পর্যন্ত কি ছিল, a বাই ই, এটা ছিল। এবার আমাকে একটু দেখে দেখে বলো কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে, কেন্দ্রের স্থানাঙ্ক 0,0। এই যে শীর্ষ, এই পাশের শীর্ষের স্থানাঙ্ক কত, a,0। ওই পাশে আরো একটা আছে, ওটা কি হবে, -a,0। একবারে যদি লিখো +-a,0। উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে চাই, কতখানি আসছো, এই। তাহলে এটা কি a,0, ওই পাশে আরো একটা আছে -a,0। একসাথে যদি করো তাহলে এরকম আসবে +-a,0। এবার আসো দ্বিকাক্ষের সমীকরণ। আমি বলছিলাম দ্বিকাক্ষের সমীকরণ বের করতে জিজ্ঞেস করবা কোন অক্ষের সমান্তরাল, দ্বিকাক্ষ কোন অক্ষের সমান্তরাল। তাহলে y অক্ষের সমান্তরালে কি সমান হবে, x সমান কতখানি, a বাই, আর ওটা -a বাই, একসাথে করলে x সমান +-a বাই ই। এবার আসো আর অক্ষের সমীকরণ, আর অক্ষের সমীকরণ। আর অক্ষ কোনটা, যেটার উপরে উপকেন্দ্র থাকে ওটাই আর অক্ষ। তা আর অক্ষ কোনটা, এক্স অক্ষ না। আর অক্ষের সমীকরণ মানে এক্স অক্ষের সমীকরণ। এক্স অক্ষের সমীকরণ কি, y = 0। অনুবন্ধী অক্ষের সমীকরণ x = 0। ঠিক করে নিও, এখানে অনুবন্ধী হবে। আর অক্ষের দৈর্ঘ্য, আর অক্ষের দৈর্ঘ্য মানে আর অক্ষ থেকে যতখানি কাটছে কতখানি, 2a। অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য, অনুবন্ধী অক্ষ থেকে যতখানি কাটবে
2b, ওইটাই, খালি নাম চেঞ্জ হয়েছে, বৃহৎটা হয়েছে আর ক্ষুদ্রটা হয়েছে অনুবন্ধী। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ওই কামলে কি ছিল, এখনো 2b²a, কোনো চেঞ্জ নাই। এবার বলো উৎকেন্দ্রিকতা একের থেকে বড় না ছোট, একের থেকে বড় হলে এবার হবে 1 প্লাস b²/a²। এখানে যার সামনে প্লাস সেটা থাকবে নিচে, ওইখানে কি ছিল, বড়টা নিচে থাকবে। এখানে দেখবা যার সামনে প্লাস, a²-এর সামনে প্লাস আছে না, a²টা নিচে থাকবে। এই দেখি, বলো দেখি একটা একটা করে। তাহলে এইদিকে কেন্দ্র থেকে শীর্ষ পর্যন্ত দূরত্ব কি হয়, b হয়। উপকেন্দ্র পর্যন্ত BE হয়, আর দ্বিকাক্ষ পর্যন্ত B/E হয়। তাহলে কেন্দ্রের স্থানাঙ্কটা বলো তো, কেন্দ্রের স্থানাঙ্ক 0,0। বলো শীর্ষের স্থানাঙ্ক কি, এই শীর্ষের স্থানাঙ্ক, এই শীর্ষ কি রে ভাই, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0,b, আর নিচেরটা হলো 0,-b। তাহলে শীর্ষের স্থানাঙ্ক হবে 0,+-b। উপকেন্দ্রের স্থানাঙ্ক বলো 0,+-be। দ্বিকাক্ষ কোন অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল, তাহলে কি সমান হবে, y সমান কতখানি, +-b/e। আর অক্ষের সমীকরণ, আর অক্ষ কোনটা এখানে, তাহলে y অক্ষের সমীকরণ কি, x = 0। অনুবন্ধী অক্ষ তাহলে y = 0 নাকি, বলো তো। আর অক্ষের দৈর্ঘ্য কত, আর অক্ষের দৈর্ঘ্য হলো 2b। অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2a²/b। আর উৎকেন্দ্রিকতা E = √1+, একের থেকে যেহেতু বড় 1+ হবে না, আর একটু নিজে নিজে ছুটি নিয়ে চলে যাইতেছে, ছুটি। আমারও যাওয়া লাগবে, দাঁড়াও শেষ করি। চেঞ্জ করলাম, ওকে। দেখো এই অসীম তট কি ছিল, অসীম তট কি ছিল, মূলবিন্দুগামী একটা সরল রেখা, যেটা ধরে নেওয়া হয় অধিবৃত্তকে অসীমে গিয়ে স্পর্শ করবে, এটা হলো অসীম তট। এই রেখা আর এই রেখা, এটাকে অসীম তট বলতাম কিনা। এই অসীম তট দুটার সমীকরণ আমাকে বের করতে হবে। দেখো একটু, তাহলে এই অসীম তটের সমীকরণ আমি বের করতেছি, এই যে এটা। আমাকে বলো তো অসীম তটটা কি মূল বিন্দুগামী সরল রেখা না, তাহলে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ কি হয়, y = mx, এটা হয়। m এর মান বের করলেই কমপ্লিট। রেখার উপরে যদি দুটা বিন্দু দেওয়া থাকে, তাহলে m এর মান বের করার নিয়ম ছিল কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, ছিল কিনা। তাহলে রেখার উপরে এইখানে একটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দুটা কত, 0,0। আচ্ছা, এখান থেকে এই পর্যন্ত, এটা অ্যাকচুয়ালি এইখানে আসবে, এই এখান থেকে এই পর্যন্ত কত ছিল, a, আর এই দূরত্বটাকে আমরা কতখানি ধরছিলাম, b। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক বলবা, এই বিন্দুটার স্থানাঙ্ক কি a, b নয়,
এ কমা বি যদি হয় তাহলে ওয়াই ইকুয়াল এম এক্স, ওয়াই ইকুয়াল কোটিদ্বয়ের অন্তর মানে কি বি মাইনাস কত 0, আর ভুজদ্বয়ের অন্তর এ মাইনাস 0 ইন্টু এক্স, তাহলে ওয়াই ইকুয়াল বি বাই এ ইন্টু এক্স। এটা এক পাশের অসীম তটের সমীকরণ। এবার আসো এই পাশের অসীম তটের সমীকরণটা বের করা যাক। এটাও কি মূল বিন্দুগামী সরল রেখা নয়? তা মূল বিন্দুগামী সরল রেখা হলে এটার সমীকরণে কি ওয়াই ইকুয়াল এম এক্স হবে না? এম এর মান বের করি। একটা হচ্ছে মূল বিন্দু, আচ্ছা এই দিকে কি এটা কি মাইনাস এ না, আর উপরের দিকে এটা কি প্লাস বি না, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে মাইনাস এ কমা, এটা হবে কি না? তাহলে বলো ওয়াই ইকুয়াল কোটিদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর হচ্ছে বি মাইনাস, আর ভুজদ্বয়ের অন্তর হচ্ছে মাইনাস এ মাইনাস 0 ইন্টু এক্স, তাহলে ওয়াই ইকুয়াল মাইনাস বি বাই এ ইন্টু এক্স। একসাথে করো, একসাথে করলে কি হবে ওয়াই, একটা হলো ওয়াই ইকুয়াল বি বাই এ ইন্টু এক্স, আর একটা হলো ওয়াই ইকুয়াল মাইনাস বি বাই এ ইন্টু এক্স। একসাথে করলে আসবে ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স। বলতে পারবা আর একটা চিত্রের জন্য অসীম তটের সমীকরণ কি হবে? এইটাই হবে। তুমি আর একদিকে চিত্র আঁকাও না কেন, চিত্র আঁকাইলে কি মূল বিন্দুগামী সরল রেখা চেঞ্জ হবে? মূল বিন্দুগামী থাকবে, ওয়াই সমান এম এক্স হবে। তা তুমি ওই চিত্রতে গিয়ে এক্স অক্ষ বরাবর যে পরিমাণে কাটে ওটাকে কি বি ধরে নিচ্ছিলা? তা তো ধরো না, এক্স অক্ষ বরাবর যে পরিমাণে যায় ওটাকে তো তুমি এই ধরো নাকি? এদিকে দেখো, এদিকে খেয়াল করো। আর একটা সমীকরণের জন্য ও বোঝে নাই যে দরজাটা শব্দ করবে। হ্যাঁ আচ্ছা দেখো, আর একটা কার্ভ কোন দিকে হয়? ওয়াই অক্ষ বরাবর না? আরে কে বলছে হয় নাই? মনে করে নাও, মনে করে নাও। আচ্ছা বলো, এটা একটা অসীম তট আর এটা একটা অসীম তট, দুটো অসীম তট। এটা হলো মূল বিন্দু। তুমি বলো তো এই চিত্রের ক্ষেত্রে ওয়াই অক্ষ থেকে যে পরিমাণ কেটে নিত এটাকে কি ধরতা? আর এক্স অক্ষ থেকে যে পরিমাণ কাটতো এ ধরতা। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে? এ কমা বি। এটা কি মাইনাস এ ছিল, এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে? মাইনাস এ কমা বি। এবার আসো এই অসীম তটের সমীকরণে আসি। এই অসীম তট কি মূল বিন্দুগামী সরল রেখা ওয়াই সমান এম এক্স। দেখি একটু কোটিদ্বয়ের অন্তর করো তো, এটার জন্য কোটিদ্বয়ের অন্তর করো আর ভুজদ্বয়ের অন্তর করো, আর এটা করে দেখো ওয়াই ইকুয়াল, তাহলে একসাথে যদি করো ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স। অসীম তটের সমীকরণ চেঞ্জ হয় না, সেম সমীকরণ দুটার জন্য।